হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বেঙ্গল এডুকেটার্স। আজকে চলে আসলাম ইতিহাসের আরেকটা বিষয় নিয়ে। এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম ওই মহাবিদ্রোহ আর মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র নিয়ে। তবে আজকে ডিফারেন্ট একটা টপিক আলোচনা করব তোমাদের সামনে। সেটা হবে ফোর্থ চ্যাপ্টারের, এক কথা সংবদ্ধতার গোড়ার কথা চ্যাপ্টারের জমিদার সভা নিয়ে। বিশাল একটা ব্যাপার ছিল জমিদার সভায়, আজকে পুরোপুরি ডিসকাশন করবো তোমাদের সামনে। দেখো, 19 শতকের মধ্যভাগে যে সমস্ত সভা সংগঠন ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য যদি ধরে নিতে পারো, তার মধ্যে উল্লেখযোগ্যর থেকেও এক কথায় প্রথম সারির একটা সভা ছিল কিন্তু এই জমিদার সভা। মানে যতগুলো সভা সংগঠন ছিল তার মধ্যে প্রথম সারির সভা সংগঠন ছিল কিন্তু এই জমিদার সভা, যেটা প্রতিষ্ঠিত হয় 1838 সালে 12ই নভেম্বর। কত সালে বললাম? 1838 সালে 12ই নভেম্বর কিন্তু এই জমিদার সভা প্রতিষ্ঠিত হয়। এই জমিদার সভার প্রতিষ্ঠিত হওয়ার পিছনে কতগুলো লোকের ভূমিকা অনস্বীকার্য, যেমন রাধাকান্ত দেব, দ্বারকনাথ ঠাকুর, কালীনাথ রায়চৌধুরী প্রমুখ। আরও অনেকজন আছে কিন্তু, তবে এই তিনজন কিন্তু মূল ভূমিকা পালন করেছিল সে সময়। এই যে জমিদার সভা, এই জমিদার সভা কিন্তু এরা এই তিনজনের নেতৃত্বে কিন্তু গড়ে ওঠে। হ্যাঁ, এই রাধাকান্ত দেব ছিল এই জমিদার সভার সভাপতি। জমিদার সভার সভাপতি ছিলেন রাধাকান্ত দেব, আর দ্বারকনাথ ঠাকুর ছিলেন এক কথায় উল্লেখযোগ্য একজন প্রাণ পুরুষ এই সভা সমিতির। বুঝতে পারলাম? তাহলে আমরা দুটো জিনিস জানলাম, যে সভা অনুষ্ঠিত হয় বা গঠিত হয় 1838 সালে 12ই নভেম্বর, আর প্রাণ পুরুষগুলোর নাম কি কি? রাধাকান্ত দেব, দ্বারকনাথ ঠাকুর, কালীনাথ রায় চৌধুরী এরা। এবারে সভা সমিতি বা এই যে জমিদার সভা, এটা কেন গঠন করা হয় অ্যাকচুয়াল, সবগুলো আমরা ডিটেলসে পড়বো আজকে, জানো ভালো করে। দেখো, জমিদার সভার উদ্দেশ্য বা জমিদার সভার প্রতিষ্ঠার উদ্দেশ্য। জমিদার সভার প্রতিষ্ঠার উদ্দেশ্য কি কারণে জমিদার সভাটা গঠিত হয় অ্যাকচুয়াল? দেখো, ইংরেজ সরকার ভারতে আসার পর থেকে যেমন প্রজাতন্ত্র শোষণ করতে বেশিরভাগই কিন্তু অনেক রকম জমিদারি কিন্তু বাজেয়াপ্ত করে নিত, কেড়ে নিত এক কথা তাদের কাছ থেকে। জমিদারের কিছু কিছু নিষ্কর জমি ছিল, নিষ্কর জমিটাকে কিন্তু কারা কেড়ে নিয়েছিল? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যার ফলস্বরূপ সেই জমি পুনরায় ফেরত পেতে এবং ইংরেজদের অত্যাচার থেকে মুক্ত হওয়ার জন্যই কিন্তু জমিদাররা এই সভাটা কিন্তু গঠনে উদ্যোগী হন। তবুও জমিদাররা উদ্যোগী হলেও কিন্তু তিনজন লোক সাহায্য করেছিল, যার মধ্যে রাধাকান্ত দেব, দ্বারকনাথ ঠাকুর, কালীনাথ রায় চৌধুরী কিন্তু উল্লেখযোগ্য। বুঝতে পারলাম? তো এই ছিল কিন্তু জমিদার সভা। এই জমিদার সভা প্রতিষ্ঠিত হওয়ার একমাত্র উদ্দেশ্য ছিল কিন্তু যে জমিতে আবার পুনরায় সেই নিষ্কর জমিতে জমিদাররা যাতে রাজত্ব ফিরে পায়, জমিদারদের যে সমস্ত জমি কেড়ে নেওয়া হয়েছিল যাতে পুনরায় সেটা পেয়ে যায়, জমিদারদের জন্য একটা কর প্রদানের একটা ব্যবস্থা করে দেওয়া হোক নির্দিষ্ট হারে। এরকম না যে একদম বিশাল হারে বৃদ্ধি করে দিয়েছে কর, এরকম না, একটা স্বাভাবিক হারে যাতে কর আদায়ের একটা ব্যবস্থা করে দেওয়া হয়। অনেকগুলো কিন্তু এই কারণ ছিল এই সভা প্রতিষ্ঠার। এবার উদ্দেশ্যগুলো কি কি তাহলে জানতে পারলাম। এরপর আমরা জানবো এই জমিদার যে সভা ছিল সেটার কার্যাবলী কি কি, অ্যাকচুয়াল কার্যাবলী, উদ্দেশ্যটা কি ছিল অ্যাকচুয়ালি। এই জমিদার সভার কার্যাবলীর মধ্যে মেনলি ধরে নিতে পারো যে এই যে নিষ্কর ভূমি যেটা ইংরেজ সরকার কেড়ে নিয়েছিল জমিদারদের কাছ থেকে, সেই নিষ্কর ভূমিকে ফিরিয়ে পাওয়া ছিল প্রধান একটা কাজ এই জমিদার সভা প্রতিষ্ঠা হওয়ার একমাত্র। দ্বিতীয় নাম্বার যেটা ধরে নিতে পারো যে এই জমিদার সভার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আগে, মানে প্রতিষ্ঠিত হওয়ার আগে কিন্তু ইংরেজ সরকার তাদের কোনো কথা মেনে চলতো না। কিন্তু যেহেতু এই তিনজন সুশিক্ষিত মানুষ, এক কথা রাধাকান্ত দেব, দ্বারকনাথ ঠাকুর ও কালীনাথ রায় চৌধুরী জমিদার সভা প্রতিষ্ঠিত করলো, তখন কি হলো, এই জমিদার সভার কথা অনুযায়ী কিন্তু ইংরেজরা কিছু কিছু জিনিস করতে লাগলো। এক কথা জমিদার সভা যেটা বলতো সেটা কিন্তু মেনে চলতো। যে কোনো এমন আরেকটা কার্যাবলী কি ছিল জমিদার সভার, একটা উদ্দেশ্য ছিল যে যাতে সরকার, এক কথা ব্রিটিশ সরকার, তাদের সমস্ত কাজ বিবেচনা করার বা সমস্ত আইন হোক বা বিভিন্ন জিনিস প্রণয়ন করার আগে যাতে এই সভার সদস্যদের পরামর্শ নেন যাতে, হ্যাঁ, এই সভার সদস্যদের যাতে পরামর্শ নিয়ে কোনো কাজ করে, এটা একটা উদ্দেশ্য ছিল।
তাহলে জমি, একটা নিষ্কর জমি যে কেড়ে নিয়েছিল ইংরেজরা, সেটা ফিরিয়ে পাওয়া একটা উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য হলো বিভিন্ন ব্যাপারে, অর্থনৈতিক ব্যাপারে হোক, সামাজিক ব্যাপারে হোক, আর রাজনৈতিক ব্যাপারে হোক, বিভিন্ন ক্ষেত্রে সরকার বা ব্রিটিশ সরকারের কথা বলা হয়েছে এখানে, ব্রিটিশ সরকার কোনো কাজ করার আগে জমিদার সভা কি বলছে সেটা জানার পর যাতে করে, এটা একটা উদ্দেশ্য ছিল এর সভার। এক কথায় বহুবিধ কিন্তু উদ্দেশ্য বা কার্যাবলী এই সভার কিন্তু লক্ষ্য করা যায় মেইনলি। এই জমিদার সভা তোমরা হয়তো মনে রাখবে, জমিদার সভাতে জমিদার না, এরকম কিন্তু ছিল না। এই জমিদার সভা জমিদারদের নিয়ে গঠিত হলেও কিন্তু এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কোনো সম্প্রদায়ের মানুষ কিন্তু এই সভায় যোগদান করতে পারত, বুঝতে পারলা? এই জমিদার সভায় যে কোনো মানুষ কিন্তু যোগদান করতে পারতো। এরকম ছিল না যে হ্যাঁ জমিদাররাই শুধুমাত্র অংশগ্রহণ করতে পারবে, এরকম ব্যাপার নেই। তাছাড়াও আরও কতগুলো উদ্দেশ্য ছিল জমিদার সভার সদস্যদের, যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা। চিরস্থায়ী বন্দোবস্ত কী ছিল? একটা নির্দিষ্ট হারে কর আদায়। ধরে নাও একটা ফসল উৎপন্ন হলো, ফসল উৎপন্ন হওয়ার বলে দিল যে হ্যাঁ 10 ভাগের 2 ভাগ কর হিসেবে লাগবে, একটা নির্দিষ্ট করে দেওয়া। তো জমিদাররা তো এই জমির উপর নির্ভর করে বেঁচেছিল, তাই না? কিন্তু এই জমি যেহেতু নিষ্কর জমি যেহেতু কেড়ে নিয়েছিল ব্রিটিশরা, সেক্ষেত্রে কিন্তু জমিদাররা বাধ্য হয়ে বিদ্রোহে ওঠে, কারণ এই জমির উপর নির্ভর করে কিন্তু তারা জীবিকা নির্বাহ করতো জমিদাররা। কিন্তু এটার বিপরীত অবস্থা দেখা দেয় এই জমি দখল করে যাওয়ার পর। এই জন্য এই জমিদার সভা গঠন হয় একমাত্র সেই হারানো জমি ফিরিয়ে পাওয়ার জন্য, বুঝতে পারলা? তাহলে চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করে দেওয়া হয়, এটা একটা ব্যাপার। আর কি, সেই সময় প্রথম দিকে ওদের একটা উদ্দেশ্য ছিল জমিদারদের, যে আমরা চাইছি না যে ইংরেজরা চলে যাক বা ইংরেজরা দেশ থেকে চলে যাক, আমরা এটা চাইছি জাস্ট আমাদের যে নিষ্কর যে ভূমিটা সেটা যাতে আমাদের ফিরিয়ে দেওয়া হোক, এবং হ্যাঁ কর নিক, কোনো ব্যাপার না, তবে একটা লিমিটে যাতে করটা করে নেওয়া হয়, মানে করটা যাতে আদায় করা একটা লিমিটে, একটা সীমা যাতে লঙ্ঘিত না হয়। এই জন্য কিন্তু এই ইংরেজ সরকারের কাছে কিন্তু এরা জানায়, দরখাস্ত দেয়। কারা? এই 3 জন লোক, এবং এই 3 জনের আন্ডারে ছিল অনেকগুলো জমিদার সম্প্রদায়ের লোকজন, এবং তার পাশাপাশি অনেক মধ্যবিত্ত ফ্যামিলি থেকে শুরু করে নিম্নবিত্ত সমস্ত লোক, এক কথায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের লোকই কিন্তু এই সভায় যোগ দেয়। কারণ এটা শুধুমাত্র একজনের ছিল না, এটা অনেকগুলো জমিদারের জীবিকা এর উপর ডিপেন্ড করছিল, বুঝতে পারলা? তো এই ছিল কিন্তু তোমার জমিদার সভার কার্যাবলী। কাজ কিন্তু যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, তাই না? দেখো, প্রথমে এই জমিদার সভা প্রতিষ্ঠিত হলেও কিন্তু 3 জনের নেতৃত্বে, যার মধ্যে রাধাকান্ত দেব ছিল সভাপতি এবং বাকি 2 জন অন্যতম প্রাণপুরুষ ছিলেন। তো এই 3 জনের নেতৃত্বে এত বড় একটা সভা প্রতিষ্ঠিত হয়, সংঘ প্রতিষ্ঠিত হয়। সে সময় এই সময়কালকে 19বিংশ শতাব্দীর মধ্যভাগে সভা সমিতির যুগ বলা হয়। কেন বলো তো? কারণটা হলো এটা, সে সময় মানুষ একটু বুঝতে শিখেছিল, কারণ এখানে এই সভা সমিতির যেগুলো সদস্য ছিল প্রায় সব শিক্ষিত সম্প্রদায়ের সদস্য বা শিক্ষিত সম্প্রদায়ের লোক ছিল। এই জন্য তারা যুদ্ধ বিবাদ বাদ দিয়ে শান্তিপূর্ণভাবে একটা সংঘ গঠন করে, কারণ তাদের উদ্দেশ্য ছিল কাজ আদায় করে নেওয়া, কোনো ঝগড়া দাঙ্গার কোনো প্রয়োজন ছিল না তাদের কাজ হলো এটা, তাদের যাতে স্বার্থটা রক্ষিত হয়। এই উদ্দেশ্যে কিন্তু অ্যাকচুয়াল জমিদার সভাটা গঠিত হয়। তাহলে আমরা জানলাম জমিদার সভার উদ্দেশ্য কী ছিল, কার্যাবলী কী, কার্যাবলীগুলো ডিটেলস পেলাম। হ্যাঁ, এরপর আমরা আলোচনা করব জমিদার সভার গুরুত্ব নিয়ে। গুরুত্বটা জেনে রাখো ভালো করে। এই জমিদার সভা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে পুনরায় আবার ইংরেজ সরকার বিভিন্ন দাবি দাওয়া জমিদারদের মেনে নিয়ে যে নিষ্কর ভূমিটা, এক কথায় যে 50 বিঘা প্রায় নিষ্কর ভূমি আদায় কেড়ে নেওয়া হয়েছিল ইংরেজদের কাছ থেকে, সেটা আবার পুনরায় তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়, বুঝতে পারলা? ফলস্বরূপ এটাই হয় যে 50 বিঘা জমি নিষ্কর ভূমি ইংরেজ সরকার কাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল? এই জমিদারদের কাছ থেকে কেড়ে নিয়েছিল, আবার পুনরায় সেটাকে ফেরত দিয়ে দেওয়া হয়। কেন বলো তো? কারণ এই যে জমিদার সভা এতটাই ভারতে প্রভাব বিস্তার করেছিল যার বলার শেষ নেই। এটা একটা ব্যাপার, একটা গুরুত্ব। সেকেন্ড হলো এটা যে ফার্স্ট যে এই যে জমিদার সভা, এই জমিদার সভায় বিভিন্ন শাখা প্রতিষ্ঠিত হয়। শাখা মানে কোনটা? আমরা জানি যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানের শাখা বিভিন্ন জায়গায় থাকে, কোথাও মালদায়, কোথাও আবার দিনাজপুরে, বিভিন্ন জায়গায় কিন্তু এরকম শাখা থাকে। ঠিক সেই সময় এই জমিদার সভা বা সংগঠনের শাখাগুলো ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ায় বিভিন্ন মানুষ কিন্তু এই জমিদার সভায় অংশগ্রহণ করে। কারণ যখন কোনো একটা প্রতিষ্ঠান যখন একটা অঞ্চলে থাকবে, তখন সেই অঞ্চলের লোকজন বেশি উপকৃত হবে, চারদিকে হবে না। কিন্তু এই জমিদার সভা সেটা পুরোপুরি ভারতের বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠিত হওয়ার ফলে কিন্তু বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে একটা যোগাযোগ গড়ে ওঠে। কেন বলো তো? দেখা গেলো দিল্লিতে একটা জমিদার সভা গড়ে উঠলো, সেখানে কিছু লোক
অ্যাড হলো, কেউ কেউ আবার ওয়েস্ট বেঙ্গলে একটা জমিদার সভা গঠন হলো, সেখানে একটা লোক অ্যাড হলো। এই যে লোক সমস্ত যোগ দেওয়ার পর একটা বিশাল একটা সংঘ বা সংগঠন গড়ে উঠলো। তারপর থেকে কিন্তু ইংরেজ সরকার কিছুটা হলেও ভয় পেয়ে গেল। কেন বলতো? কারণ কোনো একটা ব্যাপার যদি একজন দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে কিন্তু আরেক আলাদা ব্যাপার, কিন্তু যেহেতু এটা পুরোপুরি সার্বিক আন্দোলনের রূপ নিয়েছিল বা সার্বিক একটা সভা গড়ে উঠেছিল, সেক্ষেত্রে ইংরেজ সরকার বাধ্য হয়ে তাদের দাবি দেওয়া কিন্তু মেনে নেয়। বুঝতে পারলা? এটা একটা ব্যাপার। তাহলে নিষ্কর ভূমি একটা ফেরত দিল, প্লাস যা দাবি দেওয়া ছিল সমস্ত কিছু কিন্তু মেনে নিল। আর এই যে প্রস্তাব যেটা রেখেছিল জমিদার সভা, প্রস্তাব যে চিরস্থায়ী বন্দোবস্তটাকে প্রবর্তন করা হোক, সেই প্রস্তাব সকাতরে মেনে নেওয়া হয়। এক কথায় কোনো রকম সমস্যা না করে যেটা প্রস্তাব রেখেছিল জমিদার সভা সেটাই মেনে নেয়। এমনকি আরেকটা প্রস্তাব রাখা হয়েছিল যাতে আইন প্রণয়নের ক্ষেত্রে সরকার যাতে জমিদার সভা পরামর্শ নেয়, সেটাও কিন্তু করা হয়। কারণ এরপর থেকে ইংরেজ সরকার যা কিছু কাজ করে সবগুলো জমিদারের সপক্ষেই কাজ করে। এক কথায় জমিদারকে সঙ্গে রেখে কিন্তু কাজগুলো করে। বেশিরভাগই কর প্রণয়ন থেকে শুরু করে কৃষকদের উপর অত্যাচার সমস্ত কিছু কিন্তু এই জমিদারদের হাত করেই কিন্তু তারপর থেকে করেছিল ইংরেজরা। বুঝতে পারলা? তো জমিদার সভার কিন্তু একটা বিশাল একটা উদ্দেশ্য ছিল বা একটা বিশাল একটা গুরুত্ব ছিল সমাজে। কারণ এই জমিদার সভা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কিন্তু ইংরেজ সরকার কিছুটা হলেও ভয় পেয়েছিল এবং সে জমিদারদের জমি ফেরত দিতে কিন্তু বাধ্য হয়। বুঝতে পারলাম? এই হলো কিন্তু জমিদার সভার গুরুত্ব অ্যাকচুয়াল। তাহলে আমি পুরো ডিটেলসে আবার আলোচনা করে দিচ্ছি যে ঊনবিংশ শতকে যে মধ্য ভাগে এক কথায় যতগুলো সভা সংগঠন ছিল মেইনলি, তার মধ্যে কিন্তু এটা একদম একটা উল্লেখযোগ্য প্রথমে বললাম যেটা প্রথম সারির একটা সংগঠন হলো এই জমিদার সভা। জমিদার সভার প্রতিষ্ঠাতা কে? দ্বারকনাথ ঠাকুর আছে, তারপর রাধাকান্ত দেব আছে, আর কে আছে? কালীনাথ রায়চৌধুরী, অনেকেই আছে। তবে সভাপতি কে ছিল মনে রাখবে, এখানে কোশ্চেন থাকতে পারে, শর্ট কোশ্চেন, যে জমিদার সভার সভাপতি কে ছিলেন? অ্যান্সার হবে কিন্তু রাধাকান্ত দেব। বুঝতে পারলা? আর এই সভাটা প্রতিষ্ঠিত হয় কিন্তু 1838 সালে 12ই নভেম্বর। দুটো জিনিস ভালো করে মনে রাখো, যে প্রতিষ্ঠাতা হলো রাধাকান্ত দেব বা সভাপতি হলো রাধাকান্ত দেব, আর প্রতিষ্ঠিত হয় 1838 সালে। এই জমিদার সভার উদ্দেশ্য ছিল জমিদারদের কল্যাণ সাধন, জমিদারদের হারানো সম্পত্তি ফিরিয়ে পাওয়া। আর কোনো কিছু কাজ ছিল না। এমন না যে প্রজাদের কোনো কিছু সম্পর্কে ভাবা হয়েছিল, এখানে শুধুমাত্র জমিদারদের কথাই উল্লেখ আছে। বুঝতে পারলা? তাছাড়া কি হয়, এই যে ভারতবাসীরা তাদের যে অর্থনৈতিক অবস্থা, একথা ভারতের জমিদারদের যে অর্থনৈতিক অবস্থা সেটা কিন্তু তুলে ধরা হয় ইংল্যান্ডের লোকেদের সামনে। বুঝতে পারলা? ইংল্যান্ডে তাদের যে অর্থনৈতিক অবস্থার কথা কিন্তু তুলে ধরা হয়। ফলে ইংল্যান্ডের সরকারও কিন্তু তাদেরকে হেল্প করে, কাদের? এই জমিদারদের, যাতে তারা কিছুটা হলেও যাতে পায়, সহানুভূতি দেখায় এক কথায়। তাহলে কি একটা সভা, যেখানে তোমার সভাটাকে পুরোপুরি নেতৃত্ব দিয়েছিল ভারতীয়রা, কিন্তু অত্যাচার কারা করতো? ইংরেজরা। কিন্তু এই সভাটা যদি ইংল্যান্ডের সভাটা যথেষ্ট প্রভাব ফেলেছিল। কেন? কারণ ইংল্যান্ডের সভার সম্পর্কে বিভিন্ন রকম বিবরণ বা সবাই কী করে মানুষদের অত্যাচার করা হতো সমস্ত বিবরণ কিন্তু ইংল্যান্ডের সামনে তুলে ধরা হয়। তখন ইংল্যান্ডের জনগণ কিন্তু এই সভার সদস্যদের অনেক পাশে দাঁড়ায়, যার ফলস্বরূপ কিন্তু এই ভারতে বসবাসকারী ইংরেজরা কিন্তু বাধ্য হয়ে তাদের দাবি দেওয়া মেনে নেয়। বুঝতে পারলা? তাহলে কি ওদের লোক হলেও এক কথা ইংল্যান্ডেও ইংরেজ আছে, ইংরেজ থাকা সত্ত্বেও ইংল্যান্ড বুঝতে পেরেছিল অ্যাকচুয়াল যে কী করে লোকের উপর অত্যাচার করা হচ্ছে, জমিদারদের উপর কী করে অত্যাচার করা হচ্ছে। এই জন্য কিন্তু ইংল্যান্ড সেই লোকেদের পাশে দাঁড়ায়, যার ফলস্বরূপ কিন্তু এত বড় একটা সভা সাফল্যকামী হয়। বুঝতে পারলা? তাহলে এই হলো কিন্তু এই জমিদার সভার উদ্দেশ্য, কার্যাবলী ও গুরুত্ব। বুঝতে পারলা? আচ্ছা, আজকের টপিক ছিল এই পর্যন্তই। হ্যাঁ, এরপরে ক্লাসে আবার আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। জমিদার সভা থেকে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন পড়ে, যদিও জমিদার সভার উদ্দেশ্য কার্যাবলী খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কত সালে প্রতিষ্ঠিত হয়? 1838 সালে। আর কে সদস্য ছিল? রাধাকান্ত দেব, দ্বারকনাথ ঠাকুর, কালীনাথ রায়চৌধুরী। মনে রাখো ভালো। হ্যাঁ, আচ্ছা, এরপরের ক্লাসে তাহলে দেখা হচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো সবাই।